অক্ষয় কুমার, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়ার এতরাজ মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বডি টেনেছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করবো। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 22শে আগস্ট 2025, শুক্রবার। সকাল থেকেই মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, পাখা ছাড়া তো লাগছে না, পরিবেশটা বেশ ভালো। আর এক মাস বাদে প্রথমা মানে মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যায়, আর এক মাস বাদে পুজোর আমেজটা চলে এসেছে। এখন থেকেই আমেজটা পাচ্ছি। আমার এই সময়টা বেশ ভালো লাগে, কেননা সব জায়গায় জোর কদমে প্যান্ডেলের কাজ চলছে, তারপরে ঠাকুর বানানোর কাজও জোর কদমে চলছে, সব মার্কেটিং শপিং সব চলছে চারিদিকে। আর পুজো পুজো গন্ধ আসছে, বেশ ভালো লাগে এই মুহূর্তটা। আমার বরাবরই পুজোর আগের এই সময়গুলো বেশ ভালো লাগে, আর এই সবার মাঝখানে আমি ভিডিওটা শুট করছি। ফিল্ম এতরাজ আজ থেকে 21 বছর আগে 2004 সালে 12ই নভেম্বর রিলিজ করেছিল, সম্ভবত দিওয়ালির সময়। লিড রোলে ছিল অক্ষয় কুমার, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, অমরিশ পুরী, বিবেক শক, আন্নু কাপুর, উপাসনা সিং, একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে পরেশ রাওয়াল, আরও অনেকে ছিল। এতরাজ একটা রোমান্টিক থ্রিলার মুভি। প্রডিউস করেছিল সুভাষ ঘাই, ডাইরেক্ট করেছিল ডাইরেক্টর ডুও আব্বাস মাস্তান, মিউজিক দিয়েছিল হিমেশ রেশমিয়া, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, এতরাজের বাজেট ছিল 11 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 1,18,00,000, আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 7,66,00,000। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 15,58,00,000, বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল। কিন্তু এই বডিটা তোমরা সেমি হিট ধরতে পারো, তার কারণ আছে, সেটা আমি লাস্টে বলছি তোমাদেরকে। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি এই সিনেমাটা নিয়ে, আমার তো ব্যাপক লেগেছে, এক কথায় আউটস্ট্যান্ডিং। খুব ভালো একটা মুভি, আমি অনেকবার দেখেছি, সুযোগ পেলে আমি দেখি। সিনেমাটা দেখতে ভালো লাগে বেশ, এই সিনেমার যে জার্নিটা এত ভালো লাগে, আমি সুযোগ পেলে দেখি। তোমরা যখন দেখবে, যদি না দেখে থাকো তো দেখবে, তোমার মাঝে মাঝে দেখতে ইচ্ছে করবে সিনেমাটা। সিনেমাটা বোর লাগে না, খুব ভালো একটা মুভি, আর তোমাকে সিটের মধ্যে বেঁধে রাখবে। খুব ভালো একটা সিনেমা। যদি আমি গল্পটা একটু করে তোমার সাথে শেয়ার করি, এখানে রাজ মালহোত্রা যে ক্যারেক্টারটা প্লে করছে অক্ষয় কুমার, সে একটা মোবাইল কোম্পানিতে কাজ করে, বড় মোবাইল কোম্পানিতে, আর ভালো একটা পোস্টে। সে একটা বাংলোতে থাকে রেন্টে। তার অপোজিটে থাকে তার ফ্রেন্ড উকিল, যে পার্টটা প্লে করছে আন্নু কাপুর। তার একটা বন্ধু আছে, সেও তার সাথে একই কোম্পানিতে কাজ করে, বিবেক শক যে পার্টটা প্লে করছে। এবার ঘটনাক্রমে একদিন তার যে উকিল বন্ধুটা, সে একটা পেপারে অ্যাড দেয় যে তার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। আর তখনই সেখানে আসছে করিনা কাপুর, যে নাকি উকিল হতে চায়, সে উকিলাতি নিয়ে পড়াশোনা করেছে, এবার সেই জবের জন্য সে আসে। এবার এদিকে অক্ষয় কুমার অ্যাড দিয়েছে, তার কাজের লোক চাই, যেহেতু সে ব্যাচেলার, সেই জন্য একজন আসে। সেই প্লটটা প্লে করছে উপাসনা সিং। এবার নাম্বার ভুলে গিয়ে এরা কি করে, করিনা কাপুর অক্ষয় কুমার কাছে চলে যায়, আর উপাসনা সিং আন্নু কাপুরের কাছে চলে যায়। ওখানেই তখনই করিনা কাপুরের সাথে অক্ষয়ের প্রথম আলাপ, আর প্রথম দেখাতে অক্ষয় কুমার করিনা কাপুরকে ভালোবেসে ফেলে, তারপর দুজনকে পছন্দ করে ফেলে, ভালোবাসা হয়ে যায়, বিয়েও করে নেয়। ওটা শর্ট স্প্যান অফ টাইমে দেখানো হয়েছে, বিয়ে হয়ে যায়, বেশ হ্যাপিলি তারা থাকে। এরপর অক্ষয় কুমারের কোম্পানি অ্যানুয়াল ইভেন্ট থাকে, যেখানে কি প্রমোশন লিস্ট অ্যানাউন্স হবে। সবাই জানে, অক্ষয় কুমার জানে যে সে এবার সিইও হচ্ছে, উঁচু পোস্ট, অনেক বেশি স্যালারি পাবে। এদিকে ওকে একটা বাংলো গিফট করে, সেখানে তারা থাকে, অনেক টাকার সেভিংসগুলো সেখানে দেয়, প্লাস কিছু লোন নিয়েও সেই বাংলোটা কেনে। স্বাভাবিক, তার ওয়াইফ মানে করিনা কাপুর যে পার্টটা প্লে করছে, তার নাম হচ্ছে প্রিয়া। প্রিয়া জিজ্ঞেস করে যে এত টাকা কোথায় পেলে, সে বলে যে আমার পোস্ট উঁচু হচ্ছে, আমি আমার সিইও হয়ে যাবো, আরও তনখা বেড়ে যাবে, অসুবিধা হবে না। ও ঠিক আছে। এদিকে প্রিয়া খুশখবরি দেয় রাজকে যে সে মা হতে চলেছে। তাহলে বিশাল খুশি ব্যাপার, ভালো একটা মুহূর্ত, ভালো সময়। তখনই অ্যানুয়াল ইভেন্টে আসে কোম্পানির বস, মানে অমরিশ পুরী যে পার্টটা প্লে করছে, তার সাথে আসে তার ওয়াইফ। সেই ওয়াইফের ভূমিকা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, মানে অমরিশ পুরী কি ভাগ্য, প্রিয়াঙ্কা চোপড়া বউ হয়েছে। যাই হোক, এবার অক্ষয় কুমার শকড হয়ে যায়, কেননা অক্ষয় কুমারের সাথে প্রিয়াঙ্কা চোপড়া একটা পাস্ট আছে, একটা ব্যাক স্টোরি আছে। তখন যখন অ্যানাউন্সমেন্ট করে প্রমোশনগুলোর, তখন সিইও অক্ষয় কুমারকে করে না, সিইও অক্ষয় কুমারের বন্ধু বিবেক শক যে পার্টটা প্লে করছে তাকে করে দেয়। অক্ষয় কুমার স্বাভাবিক চমকে যায়, মনটাও খারাপ হয়ে যায়, বুঝতে পারে যে পাস্টের জন্য এই কাজটা সে করলো। প্রিয়াঙ্কা চোপড়া যে পার্টটা প্লে করছে নাম হচ্ছে সোনিয়া। তখন প্রিয়াঙ্কা চোপড়া মানে সোনিয়া স্পেশাল অ্যানাউন্সমেন্ট করে, বলে যে বোর্ড অফ ডাইরেক্টরস যে একটা নতুন নাম অ্যাড করা হবে, সেটা হচ্ছে রাজ মালহোত্রা। আর চমকে যায়, মানে সিইও থেকে উঁচু পোস্ট, আরও বেশি স্যালারি, খুশি হয়ে যায়। এরপর ঘটনাক্রমে এক সময় সোনিয়া রাজকে ডাকে তার বাংলোতে কিছু ডিসকাস করবে বলে। তখন যে ইনসিডেন্টগুলো হয়, যাই হোক, অক্ষয় কুমার সেটা রাজি হয় না, বেরিয়ে আসতে চায়। তখন সোনিয়া রাজকে ফাঁসিয়ে দেয় পুরোপুরি, মানে সে সোনিয়ার সঙ্গে জবরদস্তি করেছে, আর বুঝতে পারছি কি বলতে চাইছি, করেছে, কেস দিয়ে যায় পুরোপুরি।
তারপরে কি হয় বস, এদিকে রাজ ফেসে যায়, তার বউ যায় না, তার যেটা পাস্ট ছিল সেটা বউ মানে করিনা কাপুর মানে প্রিয়া মালহোত্রা জানে না। তারপরে জব ছেড়ে দিতে বলছে, এদিকে লোনে বাড়ি করেছে, সে বাড়ির টাকা কিভাবে শোধ করবে, কি করবে, এই সব পুরো ফেসে যায় রাজ মালহোত্রা। তারপরে কি হবে, সে এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসবে, কি কি ঘটনা ঘটবে, তার জন্য তোমাকে বস এই সিনেমাটা দেখতে হবে। এক কথায় অসাধারণ ব্যাপক একটা মুভি, আমার তো ব্যাপক লেগেছে। টোটাল যে জার্নিটা আছে সিনেমাটা এত সুন্দর লাগে দেখতে, আর থ্রিল মোমেন্ট ভর্তি, আর তোমাকে পুরো সিটের মধ্যে বসিয়ে রাখবে। আর ক্লাইম্যাক্সটা তো অসাধারণ ছিল। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অক্ষয় কুমার ব্যাপক অভিনয় করেছে, খুব সুন্দর অভিনয় করেছে। যেরকম সুন্দর দেখতে লেগেছে, হ্যান্ডসাম হয়েছে, সেরকম অভিনয় করেছে অক্ষয় কুমার। অক্ষয় কুমারের ওয়াইফের চরিত্রে করিনা কাপুর ভালো অভিনয় করেছে, খুব সুন্দর কাজ করেছে। আর ক্লাইম্যাক্সের প্রশ্ন দেখবার মতো, আউটস্ট্যান্ডিং করিনা কাপুর। অক্ষয় কুমার সাথে করিনা কাপুর যে কেমিস্ট্রি ছিল বেশ ভালো ছিল এই মুভিতে। হাজবেন্ড ওয়াইফের কিছু মুহূর্ত যেগুলো দেখতে বেশ ভালো লেগেছে, আর দুজনকে একসাথে বেশ ভালো লেগেছে। এবার প্রিয়াঙ্কা চোপড়া আউটস্ট্যান্ডিং, অসাধারণ, এক কথায় অনবদ্য। প্রিয়াঙ্কা চোপড়া যা কাজ করেছে নেগেটিভ রোলের সিনেমাতে, আউটস্ট্যান্ডিং। ব্যাক স্টোরিতে অক্ষয় কুমার সাথে যে কেমিস্ট্রি ছিল প্রিয়াঙ্কা চোপড়া ব্যাপক ছিল, আউটস্ট্যান্ডিং। দুজনকে একসাথে বেশ ভালো লেগেছে। প্রিয়াঙ্কা চোপড়া ফাটাফাটি এক কথায়। আমরিশ পুরী ভালো অভিনয় করেছে প্রিয়াঙ্কা চোপড়া হাজবেন্ডের রোলে, ভাগ্য আমরিশ পুরী। আর অক্ষয় কুমারের বন্ধু চরিত্রে বিবেক সব ভালো কাজ করেছে। আন্নু কাপুর অক্ষয় কুমারের বন্ধু প্লাস উকিল হয়েছে সিনেমাতে, ভালো অভিনয় করেছে। উপাসনা সিং সেই সার্ভেন্টের ভূমিকা ভালো অভিনয় করেছে। আর এনাকে দেখলে আমার সেই জুদাই মুভির কথা মনে পড়ে, আব্বা টাব্বা জাব্বা। যাই হোক, আর ছোট্ট একটা রোল সিনেমার শেষের দিকে আসে, সে হচ্ছে পরেশ রাওয়াল, উকিলের চরিত্রে ব্যাপক অভিনয় করেছে। ওইটুকু রোলেই ফাটিয়ে দিয়েছে বস। সব মিলে খুব ভালো একটা সিনেমা, ভালো গান আছে এই মুভিতে, সবকটা গান ভালো। হিমেশ রেশমিয়ার মিউজিক, সবকটা গান ভালো এই সিনেমাতে। ওভারঅল এই সিনেমাটা যদি না দেখে থাকো বস, সিনেমাটা দেখো, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর বারবার দেখতে ইচ্ছা করবে। আমার তো ব্যাপক লেগেছে সিনেমাটা, অক্ষয় কুমারের ওয়ান অফ দ্য বেস্ট মুভি আমার হিসেবে। তবে এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই মুভিতে অক্ষয় কুমার রাজ মালহোত্রার পার্টটা প্লে করেছিল, কিন্তু এই রোলটা যেটা প্রথমে অজয় দেবগনকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত অজয় দেবগন এই রোলটা করতে পারেনি। ফাইনালি অক্ষয় কুমার এই সিনেমাতে কাস্ট হয়। এই মুভিতে প্রিয়াঙ্কা চোপড়া সোনিয়া ক্যারেক্টারটা প্লে করেছিল, নেগেটিভ রোল, কিন্তু এই রোলটা যেন প্রথমে সেলিনা জেটলিকে অফার করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত সেলিনা জেটলি এই রোলটা করতে পারেনি। ফাইনালি প্রিয়াঙ্কা চোপড়া এই সিনেমাতে কাস্ট হয়। এই মুভিতে আমরিশ পুরী প্রিয়াঙ্কা চোপড়ার হাজবেন্ড হয়েছে, কিন্তু মুভিটা কিছু মাস আগে মুর্শিদ সাদিকারও এসেছিল, সেই মুভিতে প্রিয়াঙ্কা চোপড়ার বাবা হয়েছিল আমরিশ পুরী। এই মুভিটা ছিল প্রিয়াঙ্কা চোপড়া অক্ষয় কুমার একসাথে কাজ করা তৃতীয় ছবি। এর আগে আন্দাজ ও মুর্শিদ সাদিকা রঘুজি এর জন্য একসাথে কাজ করেছে, আর তিনটে সিনেমাই এদের সাকসেসফুল ছিল। সো ফ্রেন্ডস, এই মুভিটা বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল, কিন্তু ওই সময় যখন এসেছিল দিওয়ালির টাইম, তখন তিনটে সিনেমার সাথে ক্ল্যাশ করে এসেছিল, চারটা সিনেমা রিলিজ করেছিল। মানে এত ছিল, বীর যারা ছিল, যেটা নাকি সব থেকে বেশি হাইপ নিয়েছিল, মানে শাহরুখ খান, রানী মুখার্জি, প্রীতি জিন্টা, জ্যেষ্ঠ সিনেমা, গানগুলো পপুলার। ওই সিনেমাটা তো ম্যাক্সিমাম স্ক্রিনস তো ওই সিনেমাটাই নিয়ে নিয়েছিল। আর তারপরে ছিল মুঘল আজমের কালার ভার্সন, তার একটা আলাদা বাস ছিল। তারপরে অভিষেক বচ্চনের নাচ বলে একটা সিনেমা এসেছিল, মানে এতটা সেরকম স্ক্রিনসই পাইনি, যেটুকু লিমিটেড স্ক্রিনস পেয়েছিল। আর ওই সময় 11 কোটি বাজেট, মানে ভালো একটা বাজেট ছিল, সেই বাজেটটা রিকভার করে বেশ কিছু প্রফিট নিয়ে আসা চারটেখানি ব্যাপার ছিল না। আর সিনেমা এই সিনেমা সেটা করতে পেরেছিল, তাই এই সিনেমাটা কোনো মতে অ্যাভারেজে বলা যায় না, এটাকে সেমি হিট বলতে পারো, একটা সাকসেসফুল ফিল্ম। কারণ বাজেট রিকভার করেছিলই, বেশ কিছু প্রফিটও করেছিল বক্স অফিস থেকে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমার সঙ্গে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমার সঙ্গে ভিডিও বানাবার আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণ যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। আর এই মুভিটা পারলে অবশ্যই দেখো, ভালো একটা সিনেমা, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে।